আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। লাইনটা কেটে গিয়েছিল। যাই হোক, আমি আবার লাইভে আসছি। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বিবিএ অনার্স তৃতীয় বর্ষ, একই সাথে দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমার যে শিডিউল ক্লাস ছিল, ওই একই সময়ে আমি কলেজে ব্যস্ত ছিলাম একটি প্রজেক্টের কাজে। তাই তোমাদের কথা দিয়েছিলাম আমি এই টাইমে ক্লাস নেব, তারপরেও একটু দেরি হয়ে গেল। হোয়াট এভার, আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাচ্ছি। তো তোমাদের জন্য একটি নিউজ হলো যে আমি একটু রিভিউ করে দেব আগের ক্লাসটা সম্পর্কে, যাতে তোমরা মানে ল্যান্ড ম্যাপিংটা বা মাইন্ড ম্যাপিংটা হয়। ওকে, আর কথা নয়, সবাই আসো এবং যে আসবে রোল নম্বর লিখবে। হ্যাঁ, পারলে দু একজন বন্ধু বান্ধবকে ফোন করেও নিয়ে আসবে। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি আমার স্বভাব সুলভ ভঙ্গিতে ঢঙে আমার প্রিয় ক্যাম্পাস, তোমাদের প্রিয় ক্যাম্পাস মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মার্কেটিং বিভাগের পক্ষ থেকে, যেখানে আমাদের বিভাগীয় চেয়ারম্যান এবং সমস্ত শিক্ষক মণ্ডলী তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। তোমরা জানো যে আমি কস্ট অফ ক্যাপিটাল পড়াচ্ছিলাম। কস্ট অফ ক্যাপিটালে আমি ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছি। আজকে আমার দ্বিতীয় লেকচার। তো আমি একটু রিভিউ করি যে তোমাদের যে বিষয়টা বলেছিলাম, যে একটা কোম্পানির যখন দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন পড়ে, তখন সে দুটি প্রধান উৎস থেকে এই অর্থ সংগ্রহ করতে পারে। একটা হলো ইন্টারনাল সোর্স, আরেকটা হলো এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স এবং এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স হচ্ছে প্রমোটার্স ক্যাপিটাল অথবা রিটেন্ড আর্নিংস, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সটার্নাল ফাইন্যান্সিং। সার্বিকভাবে আমি তোমাদের বলেছিলাম, যখন একটি কোম্পানি দীর্ঘমেয়াদী মূলধন গঠন করে, সেখানে মোট চারটা উৎস হয়। আমি যদি ইন্টারনাল এবং এক্সটার্নালকে ভেঙে ভেঙে ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক করি, তাহলে চারটা সোর্স হয়। একটা হলো কস্ট অফ ইকুইটি, কস্ট অফ রিটেইনড আর্নিং, কস্ট অফ ডিবেঞ্চার, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার। আমি এই যে কস্ট বলছি, কারণ কি, তুমি যখনই কোনো উৎসকে ব্যবহার করে মূলধন গঠন করবে, তার বিপরীতে তোমার ব্যয় হবে। এটা খুবই স্বাভাবিক ঘটনা এবং কোম্পানিকে এই ব্যয় সম্পর্কে অ্যানালাইসিস করতে হয়। কারণ কি, কোম্পানি যখন ধার করে টাকা নিয়ে আসে, সে টাকা কিন্তু সে ফার্দার ইনভেস্ট করে। যে কস্টে এটা নিয়ে আসে তার চেয়ে বেশি লাভে এটা ইনভেস্ট করে। ফলে হয় কি, কোম্পানির ব্যয় মেটানোর পরেও কিছু মুনাফা থেকে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেখানে কস্ট অফ ইকুইটি নিয়ে কথা বলেছিলাম, কিভাবে বের করতে হয় সেটা বলেছিলাম, এবং কস্ট অফ রিটেন আর্নিং নিয়ে কথা বলেছিলাম, এবং কিভাবে এটা বের করতে হয় তা কিছু ছন্দ দিয়ে, কিছু রুলস দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের বাকি দুটো কস্ট নিয়ে আলোচনা করতে হবে। যেমন প্রথমে আসো কস্ট অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চার ইজ এ ডকুমেন্ট by which a company can raise long-term fund. That is, a company can issue bond or debenture just like equity to the public, and if the public or people buy this debenture,
company will get some money and company has to pay interest to the holder of the debenture. এই যে ইন্টারেস্টটা দেবে সেটাই হচ্ছে তোমার কস্ট অফ ডিবেঞ্চার। কস্ট অফ ডিবেঞ্চার ওই সাধারণ শেয়ারের মতোই ইস্যু করতে হয়, এসিসির অনুমতি নিতে হয় এবং এটা ইস্যু করতে গেলে তোমার বিনিয়োগ ব্যাংকের সহায়তা নিতে হয়। তো এই ডিবেঞ্চার আবার দুই রকম হয়, একটা হচ্ছে পারপিচুয়াল ডিবেঞ্চার বা ইররিডেমেবল ডিবেঞ্চার, আর একটা হলো রিডেমেবল ডিবেঞ্চার। বাংলায় বললে বলা হয় অপরিশোধযোগ্য ঋণপত্র, আর একটা হলো পরিশোধযোগ্য ঋণপত্র। আবার ডিবেঞ্চার ইকুইটি ক্যাপিটালের মতোই তিনভাবে ইস্যু করা যায়, অ্যাট পার বা লিখিত মূল্যে, অ্যাট প্রিমিয়াম লিখিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বা অধিহারে, অ্যাট ডিসকাউন্ট লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বা অবহারে। আমরা এই বিষয়গুলো নিয়েই কিন্তু অঙ্ক করব। এখানে মূলত অঙ্ক দুইটা, পারপিচুয়াল ডিবেঞ্চার অর্থাৎ কস্ট অফ পারপিচুয়াল ডিবেঞ্চার, কস্ট অফ রিডেমেবল ডিবেঞ্চার। আর এই ডিবেঞ্চারগুলো ইস্যু করা যায় মোট তিনটা পদ্ধতিতে। তোমরা ইন্টারমিডিয়েট এর পড়েছ, লিখিত মূল্যে, অধিহারে বা অবহারে, অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। আমরা যখন কস্ট অফ পারপিচুয়াল ডিবেঞ্চার বের করব তার আগে আমাকে বুঝতে হবে যে প্রশ্নে যে পারপিচুয়াল ডিবেঞ্চার আসছে এটা আমি কি করে বুঝবো। খুব সিম্পল একটা কথা বলে দেই, যদি কোনো ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া না থাকে অর্থাৎ সময় উল্লেখ না থাকে, 10 বছর কিংবা 5 বছর এরকম যদি টাইম উল্লেখ না থাকে ডিবেঞ্চারের ক্ষেত্রে, তাহলে ধরে নিবা এটা পারপিচুয়াল বন্ড অর পারপিচুয়াল ডিবেঞ্চার, সময় উল্লেখ থাকবে না। আমি আবারও বলছি, পারপিচুয়াল ডিবেঞ্চার এটা হচ্ছে সেই ডিবেঞ্চার যার দিকে কোনো সময় উল্লেখ থাকবে না। তোমরা সহজে ধরে নিবা যে টাইম উল্লেখ নেই, তাহলে এটা পারপিচুয়াল ডিবেঞ্চার। আর যদি থাকে সেটা হলো রিডেমেবল ডিবেঞ্চার, বলেও দিলাম। তো পারপিচুয়াল ডিবেঞ্চার হোক আর রিডেমেবল ডিবেঞ্চার হোক, এটা তোমার তিনভাবে ইস্যু করা যায়, এইদার অ্যাট পার অর অ্যাট প্রিমিয়াম অর অ্যাট ডিসকাউন্ট। এখন শোনো, তোমাদেরকে এই লাইনে আমি যদি এটা বুঝাতে চাই তাহলে কিছু টেকনিক্যাল বিষয় তোমাদের জানতে হবে। এই জন্য আমি তোমাদেরকে হেল্পলাইন দিয়েছি। একটু লক্ষ্য করে দেখো যে যদি প্রশ্নে ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে, দেয়া না থাকে, আই এম সরি, যদি প্রশ্নে তোমার সামনে তো একটা প্রশ্ন থাকবে, রাইট? একটা প্রশ্ন দিলেই তো তুমি পরীক্ষা দিবা। সেই প্রশ্নের ডিবেঞ্চারকে কেন্দ্র করে যদি দেখো যে কোনো ট্যাক্স রেট দেওয়া নেই, অর্থাৎ ট্যাক্স রেট প্রশ্নে দেওয়া নেই, তাহলে তোমার ডিবেঞ্চারের গায়ে যে রেট দেওয়া থাকে সেটাই হবে কস্ট অফ ডিবেঞ্চার আফটার ট্যাক্স। অর্থাৎ একটু খেয়াল করো, ধরো 10% ডিবেঞ্চার, এটা লেখা আছে 10 লক্ষ টাকা, তার মানে তুমি 10 লক্ষ টাকা ঋণকৃত মূলধন বা ঋণপত্র বিক্রি করে ম্যানেজ করেছো, রেজ করেছো ক্যাপিটাল, এই জন্য তোমাকে কী করতে হবে? 10% ইন্টারেস্ট দিতে হবে। এখন এই তথ্যটাই আছে, প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া নেই, তাহলে তুমি নিশ্চিত থাকো এটাই হচ্ছে কেডি বা কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। কিন্তু যদি দেওয়া থাকে তাহলে ওই যে 10%কে কেডি ধরেছিলে, এখন ধরতে হবে কেবি, কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, কেবি। এই কেবি ধরে নিয়ে কেডি বের করার জন্য আমাকে বের করতে হবে কি? কেবি 1 মাইনাস টি, ওই যে ট্যাক্স দেওয়া থাকবে 1 মাইনাস টি, কেবি 1 মাইনাস টি, কেডি ইকুয়াল টু কেবি 1 মাইনাস টি। যদি প্রশ্নের ডিবেঞ্চারের ফেস ভ্যালু দেওয়া থাকে, যেমন 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 2500 টাকা, যদি ফেস ভ্যালু দেওয়া থাকে তাহলে এবং ট্যাক্স দেওয়া থাকে, তাহলে সূত্র হবে কেডি ইকুয়াল টু আই মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস টি ডিভাইডেড বাই নিট সেলস ভ্যালু। নিট সেলস ভ্যালু একটা বড় ইস্যু এই কস্ট অফ ডিবেঞ্চার বা পারপিচুয়াল ডিবেঞ্চারের ক্ষেত্রে অথবা প্রিফারেন্স স্টকস এর ক্ষেত্রে। এই এনএসবি বা নিট সেলস ভ্যালুটা কীভাবে বের করতে হয় আমরা এখনই শিখে নেব। তাহলে তোমরা দেখো যে সূত্রগুলো আমি তোমাদের বলেছি, যে যদি ট্যাক্স রেট দেয়া না থাকে তাহলে ঋণপত্রের সাথে যে রেট থাকে ওটাকে কেডি ধরবা,
যদি ট্যাক্স দেওয়া থাকে তাহলে ওটাকে কেবি ধরে কেডি বের করতে হবে, আর যদি ফেস ভ্যালু দেওয়া থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমি বলছি তোমাদেরকে যে এটা শুধুমাত্র পারপিচুয়াল ডিবেঞ্চারের ক্ষেত্রে। যদি তোমার পারপিচুয়াল ডিবেঞ্চার ছাড়াও আমরা একটা প্র্যাকটিস করে নিই, আগে পারপিচুয়াল ডিবেঞ্চারের একটা প্র্যাকটিস দেখিয়ে নেই। দেখো, নেক্সাস কোম্পানি হ্যাজ 12% ডিবেঞ্চার অফ টাকা 10 লাখ অন ইটস ক্যাপিটাল স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য কস্ট অফ ডিবেঞ্চার। দেখো, আমি তোমাদেরকে যে সিম্পল একটা রুলস বলেছিলাম সেই রুলসের ভেতরে থেকেই তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম যে দেখো, এই যে নেক্সাস কোম্পানি হ্যাজ 12% ডিবেঞ্চার অফ টাকা 10 লাখ অন ইটস ক্যাপিটাল স্ট্রাকচার, এখানে কিন্তু ট্যাক্স রেট নেই, তার মানে কেডি হলো 12%, কেডি হলো 12%। ওকে, কারণ কি, অ্যাজ দেয়ার ইজ নো ট্যাক্স রেট গিভেন ইন দ্য কোশ্চেন। দ্বিতীয়টা দেখো, অ্যাপেল কোম্পানি হ্যাজ 12% ডিবেঞ্চার অন ইটস ক্যাপিটাল স্ট্রাকচার, ইফ ট্যাক্স রেট ইজ 40%, হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স কস্ট অফ ডিবেঞ্চার। এবার আসো, এখানে 12% ডিবেঞ্চার আছে, 40% ট্যাক্স আছে, তাহলে 12% কিন্তু আর কেডি হবে না, এখন হয়ে যাবে কি কেবি। কি হবে স্যার? কেবি। কস্ট অফ ডেপ্ট বিফোর ট্যাক্স, কস্ট অফ কেডি হলো কৃষ্ণদুলাল স্যার, বুঝো নাই? কেডি হলো কৃষ্ণদুলাল স্যার, কৃষ্ণদুলাল স্যার না, কেডি হলো কস্ট অফ ডেপ্ট আফটার ট্যাক্স, আর কেবি হলো কস্ট অফ ডেপ্ট বিফোর ট্যাক্স। তো বিফোর ট্যাক্স আমাদের লাগে হচ্ছে আফটার ট্যাক্স, তাহলে এখানে দেখো কেডি ইকুয়াল টু কেবি 1 মাইনাস টি। মনে রাখবা মাল্টিপ্লাইড বাই 100, এটা কিন্তু হিডেন রয়েছে, তোমরা ইন্টু 100 দিতে পারো, তবে স্মার্ট স্টুডেন্টরা দেয় না। তাহলে শুভ, তুমি বুঝতে পেরেছো, কেবি মানে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, কেডি হলো কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। তাহলে দেখো, যেটা 12% ছিল ট্যাক্স থাকার কারণে সেটা কিন্তু 7% হয়ে গেল। এর কারণ হলো কি, ঋণকৃত মূলধনের উপরে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, বুঝছো? তোমরা যেমন ইন্টারমিডিয়েটে অঙ্ক করেছিলে বা এর আগেও অঙ্ক করেছ, তোমরা কিন্তু ট্যাক্স দাও কিন্তু নিট আয়ের উপরে, মোট আয়ের উপরে না। অর্থাৎ মোট আয় থেকে যখন তুমি ডেপ্রিসিয়েশন বাদ দাও বা ঋণের সুদ বাদ দাও, তখন কিন্তু বাকি টাকার উপরে ট্যাক্স দাও, সুতরাং এই জন্য রেটটা কমে যাবে। তাহলে একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি বুঝাই দিলাম দুইটা, সম্ভবত আরও একটা আছে, এটা দেখো। এ কোম্পানি হ্যাজ 12% পারপিচুয়াল ডিবেঞ্চার অফ টাকা 50,000। এখানে পারপিচুয়াল লেখা আছে বলেই তুমি বুঝতে পারছো পারপিচুয়াল। আচ্ছা, এখানে যদি শুধু ডিবেঞ্চার থাকতো তাহলে কি এটা বুঝতে না তোমরা এটা পারপিচুয়াল? অবশ্যই বুঝতা। কেন বুঝতা? কারণ দেখো, এখানে কোথাও 5 বছর 10 বছর 4 বছর লেখা নেই। কি বলেছিলাম, যদি টাইম দেওয়া না থাকে তাহলে সেটা কি, সেটা পারপিচুয়াল, আর লেখা আছে মানে পারপিচুয়াল। এখন এখানে ফেস ভ্যালু দেওয়া আছে 50,000 টাকা, আর ট্যাক্স রেট 50%। অ্যাজিউমিং দ্য ডেপ্ট ইজ ইস্যুড অ্যাট 10% ডিসকাউন্ট। একটু লক্ষ্য করতে হবে, তোমরা জানো কোম্পানি কয় রকম হয়? 3 রকম, একটা গ্রোথ ফার্ম, একটা নর্মাল ফার্ম, একটা ডিক্লাইন ফার্ম। গ্রোথ ফার্ম কোনটা? যার আয় বেশি ব্যয় কম। নর্মাল ফার্ম কোনটা? আয় ব্যয় সমান। আর ডিক্লাইন ফার্ম কোনটা? আয় বেশি মানে ব্যয় বেশি, আয় কম। তো এখন একটা কোম্পানি যদি গ্রোথ ফার্ম হয় বা প্রবৃদ্ধিশীল কোম্পানি হয়, তাহলে সেটাকে তোমার ওই প্রিমিয়ামে ইস্যু করা যায়, কারণ জনগণের সুদৃষ্টি থাকে, কোম্পানির ইমেজ ভালো থাকে। জি স্যার, উপরে কেডি 12% আর নিচে কেবি 12%। কেন? আচ্ছা, উপরের কেবি 12% কেডি ধরছি এই কারণে যে সেখানে তোমার ছিল না, ট্যাক্স রেট দেওয়া ছিল না। এখানে দেখো ট্যাক্স রেট নাই। ট্যাক্স রেট দেওয়া না থাকলে যাহা রেট দেওয়া থাকবে সেটাই কেডি, আর পরের অঙ্কে ট্যাক্স রেট দেওয়া আছে, তখন এটাকে ধরতে হবে কেবি, কারণ ট্যাক্স অ্যাডজাস্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। যে এ কোম্পানি হ্যাজ 12% পারপেচুয়াল ডিবেঞ্চার অফ টাকা, এত দেখলাম ফেস ভ্যালু দেওয়া আছে। এইখানে এটা একটা ডিক্লাইনিং কোম্পানি ফার্ম, যার ফলে সে করেছে কি, তার এই ডিবেঞ্চারগুলো 10% ডিসকাউন্টে ইস্যু করেছে। তাহলে ফেস ভ্যালুর চেয়ে সেলস ভ্যালু কম হবে না?
কত পার্সেন্ট কম হবে? 10%। আসো আমরা দেখি, আমরা জানি সূত্রটা হচ্ছে এইটা, কারণ ফেস ভ্যালু দেওয়া আছে, সুতরাং এই সূত্র। এই সূত্রের মধ্যে আমরা দেখব ফেস ভ্যালু কত? 50,000 টাকা। কুপন রেট কত? 12,000 টাকা। তাহলে কুপন রেট দিয়ে 50,000কে গুণ করলে কত হয়? 6,000 টাকা ইন্টারেস্ট। আই ইকুয়াল টু ফেস ভ্যালু ইন্টু কুপন রেট ইকুয়াল টু 6,000 টাকা, 6,000 টাকা। আর এখানে তোমার ট্যাক্স রেট, আচ্ছা ডিসকাউন্টে ইস্যু করেছিল, এটা কি করেছিল? ডিসকাউন্টে ইস্যু করেছিল। কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল? 10%। তাহলে এখানে পয়েন্টটা বাদ পড়ে গেছে, দেখছো? আমি ঠিক করে দেই, পরে ভেজাল হবে। আচ্ছা, 50,000কে 0.10 দিয়ে গুণ করলে হয় 5,000 টাকা। এটা হলো ডিসকাউন্ট। তাহলে শোনো, তার শেয়ার ডিবেঞ্চার ইস্যু করেছিল 50,000 টাকা ফেস ভ্যালুতে, কিন্তু ডিসকাউন্ট দিয়েছিল 5,000 টাকা। তাহলে নিট সেলস ভ্যালু কত? 45,000 টাকা। মূলত এখানে জেনে রাখা ভালো, নিট সেলস ভ্যালু বের করার জন্য বেশ 4টা ফ্যাক্টর থাকে। একটা হলো প্রিমিয়াম, একটা থাকে ডিসকাউন্ট, একটা থাকে তোমার ফ্লোটেশন কস্ট, আর একটা থাকে তোমার রিডেমশন অফ প্রিমিয়াম। আমি পরবর্তী অঙ্কে এটা তোমাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, পরবর্তী স্লাইডে। আগে শুনে নাও, এখানে যে প্রবলেম আছে সেটাই দেখি। ট্যাক্স রেট দেওয়া আছে কত? শুধু টি লিখলেই হয়, এখানে টি আর লেখা হয়েছে, টি লিখলেও হয়। 50% ট্যাক্স রেট দেওয়া ছিল। তাহলে তুমি এই সাইড নোটের জিনিসগুলো মূল ফর্মুলায় দিয়ে দাও। আই কত? 6,000, 1 মাইনাস টি কত? 0.50, এনএসবি কত? 45,000 টাকা ইন্টু 100, তাহলে 6.67 হলো তোমার কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। এই হলো তোমার কস্ট অফ পারপিচুয়াল ডিবেঞ্চারের 3টা রুলসের 3টা অঙ্ক আমি করে দিলাম। এগুলো ভেরি সিম্পল, শুধু যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা এটা পারবে। অর্নি একটু গরম পানি দাও, গলা বন্ধ হয়ে আসতেছে। একটু খোঁজ খবর রেখো, একবারে যে বসে থাকো। আচ্ছা, তাহলে কি হলো? আমরা সরি, আমার গলা শুকিয়ে গেছে একদম। কেডি আমরা বের করলাম 6.67%। এই 3টা সিম্পল এক্সাম্পল ছিল। তাহলে আমাদের ডিবেঞ্চার কয় প্রকার? 3 প্রকার। give me hot water, jar. Okay, bring it to me, mix some normal water. না, গ্যাসের ব্যথা না, থামো। তাহলে যেটা বলছিলাম যে 6.67। আমাদের আরেকটা কি? রিডিমেবল ডিবেঞ্চার। রিডিমেবল মানে পরিশোধযোগ্য, অর্থাৎ এই যে কোম্পানি রিডিমেবল ডিবেঞ্চার ইস্যু করে, তুমি ধরে নিবা একটা নির্দিষ্ট সময় পরে সে এই হোল্ডারদের, যারা ডিবেঞ্চার হোল্ডার, তাদেরকে টাকা ফেরত দিয়ে ওই ডিবেঞ্চার ফেরত নিয়ে আসে। অর্থাৎ এখানে তুমি দেখলেই বুঝবা যে সময় উল্লেখ আছে কিনা, তাই না? তার মানে কি? রিপেড বাই এ সেট টাইম। রিডিমেবল ডিবেঞ্চার ডকুমেন্টস জেনারেলি ইনক্লুডস লোয়ার রেটস অফ ইন্টারেস্ট অ্যান্ড লেন্দিয়ার টাইম ফ্রেমস ফর রিপেমেন্ট। এখানে ডিবেঞ্চার রিডিমেবল হলে তার জন্য একটা ফর্মুলা রয়েছে, কি? কে ডি হবে, কোনটা নিয়ে আসলাম আমি? একটু ওয়েট করো। সরি, চেক দিলাম, তারপরে এটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, দাঁড়াও, একটু লাইন থাকো।
আসবে কি না? আচ্ছা, লেখাগুলো চলে গিয়েছে। হ্যাঁ, লেখাগুলো চলে গেছে। আমি তোমাদেরকে, যেহেতু এটা আমার দরকার, তাই আমি ওইটা নিয়ে আসছি। লেখাগুলো পরে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমি এটাকে কপি করে নিয়ে যাই বোঝানোর জন্য। আমি তোমাদের একটু বলে নেই, এটা আসলে চেক করতে গিয়ে আমি খেয়াল করিনি। আমি বলি, কস্ট অফ রিডিমেবল ডিবেঞ্চার বোঝার উপায় হলো এখানে সময় উল্লেখ থাকবে। যেমন দেখো, এখানে যে সূত্রে এন আছে না, এন মানে টাইম, সময় উল্লেখ থাকবে। সূত্রটা হলো কেডি ইকুয়াল টু আই 1 মাইনাস টি ব্রেকেট ক্লোজ প্লাস এফ বি মাইনাস এনএসবি ব্রেকেট ক্লোজ ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এফ বি প্লাস এনএসবি ভাগ 2। এখানে আই হলো ইন্টারেস্ট, আগেই জেনেছ। টি হলো ট্যাক্স রেট, এফবি হলো ফেস ভ্যালু, এনএসবি হলো নিট সেলস ভ্যালু, এন হলো সময়, আর বাকিটা তো জানলাই একই রিপিট হয়েছে। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এফবি মানে ফেস ভ্যালু, এনএসবি মানে নিট সেলস ভ্যালু, আই মানে ইন্টারেস্ট, টি মানে ট্যাক্স রেট, এন মানে সময়। এই সূত্রটার মধ্যে নিচের যে গ্রিন কালারের লেখা, এটাকে মন থেকে মুছে ফেলো, আমরা ওখানে যাব। এখন দেখো, এই যে বললাম না এনএসবি নির্ণয় করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। এই এনএসবি নির্ণয় করার জন্য আমি তোমাদেরকে বাংলায় 3টা রুলস বলে দিয়েছি, বা এই ডিবেঞ্চার, রিডিমেবল ডিবেঞ্চারের ক্ষেত্রে তুমি কিভাবে মুভ করবে তার জন্য কিছু হেল্পলাইন আমি দিয়েছি। যেমন, যদি প্রশ্নে বছরের উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে এটা রিডিমেবল ডিবেঞ্চার। যদি প্রশ্নে উল্লেখ থাকে কোন ভ্যালু, সেটা ফেস ভ্যালু না সেলস ভ্যালুর উপরে ফ্লোটেশন কস্ট বের করতে হবে, তাহলে সে অনুযায়ী বের করতে হবে। মনে করো অনেক সময় ফ্লোটেশন কস্ট হলো বাসমান খরচ বা ইস্যুইং কস্ট। এই ফ্লোটেশন কস্ট ফেস ভ্যালুর উপরে ধরতে হতে পারে, সেলস ভ্যালুর উপরে ধরতে হতে পারে। কিন্তু যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সবসময় ফেস ভ্যালুর উপর ধরতে হয়। একমাত্র তখনই সেলস ভ্যালুর উপর ধরতে হবে যখন বলবে যে সেলস ভ্যালুর উপরে বের করো। এনএসবি নির্ণয় করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, কোম্পানি ও ঋণপত্র ইস্যু করার সময় যে প্রিমিয়াম ঘোষণা করে, একটু খেয়াল করবা, ঋণপত্র 3 ভাবে ইস্যু করা যায়: অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। সেই হিসাবে যদি প্রিমিয়াম ইস্যু করে তাহলে কোম্পানির লাভ হয়, পিআই। যদি প্রিমিয়ামে ইস্যু করে তাহলে কোম্পানির ঘরে টাকা আসে, এটা গ্রোথ ফার্ম, ওর লিখিত মূল্যের চেয়ে অধিক মূল্যে অধিহারে ইস্যু করে তাহলে সেটা আসবে, টাকাটা আসবে। আর যদি পরিশোধকালীন প্রিমিয়াম দেয়, অর্থাৎ যখন এই বিলটা পরিশোধ করবে তখন যে ধারক সে দিতে চায় না, তাকে উল্টা তাকে প্রিমিয়াম দেওয়া হয়, সেটা হলো প্রিমিয়াম অন রিডেমশন। প্রিমিয়াম অন রিডেমশন, যেটাকে পিআর বলা হয়। তাহলে পিআর কিন্তু কোম্পানির পকেট থেকে চলে যায়, পিআর কোম্পানির পকেট থেকে চলে যায়, আর পিআই কোম্পানির ভিতরে আসে। অনেক সময় আমরা এটা বলে থাকি স্টুডেন্টদের সুবিধার জন্য, যে যদি প্রশ্নের শুরুতেই প্রিমিয়াম থাকে তাহলে বুঝবা এটা পিআই।
হ্যাঁ রং চা খাবো মিয়া, রং চা কখন খাবো? গরম চা, গরম পানি খাচ্ছি। শোনো, মানে যদিও এটা তোমাদের বলার কথা না, সকালে গিয়ে 2টা পর্যন্ত কলেজে কাজ করতে হয়, এবং যে কাজ করি পিপিই পরি। পিপি হলো একটা গরম জিনিস, ওটা পরতে হয়। মাস্ক পরে গ্লাভস পরে থাকতে থাকতে বিরক্ত লাগে। 2টা 3টার দিকে বাসায় আসি, তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এই তোমাদের ক্লাসে আসছি। এটা আমার দায়িত্ববোধ থেকে করি, আর ভালোও লাগে, কারণ শিক্ষকতা করি, ক্লাস নেবো না কেন? যাই হোক, থ্যাংক ফর ইউর অ্যাডভাইস পলক। আমি চা খাবো, একটু পরে খাবো। এখন দেখো যে এনএসবি তাহলে কি, পিআই হলো ইস্যু অন প্রিমিয়াম, অধিহারে ইস্যু করলে এটা ফেস ভ্যালুর সাথে যোগ হবে। আর যদি পরিশোধকালীন উল্টা প্রিমিয়াম দেয় সেটা হবে পিআর, পিআর বাদ যাবে। আর বাকি থেকে ডিসকাউন্ট দিলে বাদ যাবে, ফ্লোটেশন কস্ট থাকলে বাদ যাবে। এই জন্য নিচে দেখো সর্বোচ্চ ইকুয়েশনটা দিয়ে দিয়েছি আমি, এফবি প্লাস পিআই এই দুইটা মিলে হয় এসবি, এফবি প্লাস পিআই এই দুইটা মিলে হয় এসবি, আর বাকি 3টা বাদ। একটা হলো ডিসকাউন্ট, প্রিমিয়াম অন রিডেমশন, আর হলো ফ্লোটেশন কস্ট। আমরা অঙ্কের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করি। একটু লক্ষ্য করো, ফেস ভ্যালু অফ এ 15% ডিবেঞ্চার ইজ টাকা 4000, ম্যাচুরিটি পিরিয়ড 10 ইয়ার্স, এই যে 10 ইয়ার্স, তার মানে রিডিমেবল। কর্পোরেট ট্যাক্স 40%, ক্যালকুলেট দ্য কস্ট অফ ডিবেঞ্চার ইফ ডিবেঞ্চার আর সোল্ড অ্যাট পার অ্যান্ড ফ্লোটেশন কস্ট আর 2%। এই যে ফ্লোটেশন কস্ট 2%, এটা কোন ভ্যালুর উপরে তা কিন্তু বলা নাই, তাহলে 4000 টাকার উপরে, কারণ যদি কিছু বলা না থাকে তাহলে ফেস ভ্যালুর উপরে বের করতে হয়। আর ইস্যু করেছে অ্যাট পারে, অ্যাট পারে মানে কি, যাহা ফেস ভ্যালু তাহাই সেলস ভ্যালু। আমরা সূত্রটা মুখস্থ করেছি, লিখলাম, সূত্রটা মুখস্থ করে লিখলাম। প্রথমেই লিখবা এফবি 4000, কুপন রেট কত 15%, তাহলে 4000-এর 15% কত হয়? 4000-এর 15% হয় 600 টাকা। 4000-এর 15% 600 টাকা। ট্যাক্স রেট কত? 40%। ট্যাক্স রেট কত? 40%। আর কত বছর সময়? 10 বছর, এন 10 বছর। ফ্লোটেশন কস্ট বলছে 2%, তাহলে 4000 টাকার 2% 80 টাকা। তাহলে এনএসবি কি হবে? ফেস ভ্যালু থেকে এই 80 টাকা বাদ দিলে হবে 3920 টাকা। একেবারেই সহজ, একেবারেই সহজ। শুধু তোমাকে আইডিয়ার ভিতরে থাকতে হবে যে আমি কি করব, কি দেওয়া আছে, কি করব। তাহলে কি বললাম যে আয় হলো 600 টাকা, ট্যাক্স 40%, এফবি 4000 মাইনাস এনএসবি 3920 ভাগ এন 10 বছর, নিচে 2টা যোগ করে ভাগ দিলাম, এটা যোগ এটা ভাগ এটা, 9.29%। বলো এটা খুব কঠিন কিছু? এই যে একটা কালারফুল ক্লাস হচ্ছে, যে সমস্ত আবাল বুদাইগুলা ক্লাসে থাকে না, সেগুলোর জন্য মায়া হয় না? এরা এটাও বুঝে না যে আমি তো বাইরে যেতে পারতেছি না। ফেস ভ্যালু কি, আমার ফেস দেখা যাচ্ছে? ফেস কি দেখা যাচ্ছে আমারটা? এটাই ফেস ভ্যালু। শোনো, ফেস ভ্যালু হচ্ছে অবহিত মূল্য, অবহিত মূল্য, যে মূল্যে কোম্পানি ইয়ে করে, শেয়ার ঘোষণা ডিবেঞ্চারের মূল্য নির্ধারণ করে, প্রথম মূল্যটাই ফেস ভ্যালু। ওই যে ডিবেঞ্চারের যে 400 টাকা 4000 টাকা, এটাই ফেস ভ্যালু। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা গালি দিয়ে ফেললাম। এই আবালগুলারে বলো এরকম ফ্রি ক্লাস, তুই তো বেটা ঘরের বাইরেও যেতে পারস না, তুই তো ঘরের ভিতরেই আসস, তাহলে একটু এমবি কিনে 1000 টাকা দামের একটা ক্লাস করবি না? আর আমরা চিল্লাচিল্লি করি, মিয়া গলা শুকাই দেয়, গরম পানি খেয়ে খেয়ে ক্লাস নেই। এগুলো বুঝতে হবে না, এগুলোর মানে আছে না? এটা মার্কেটিং ডিপার্টমেন্টের একটা ইজ্জত আছে না? যাই হোক, বকা দিলে মন খারাপ করবা, দিলাম না। তাহলে এটা আমরা বের করলাম 2.9%। যদি কারো এই অঙ্ক নিয়ে কোনো ইনকোয়ারি থাকে তাড়াতাড়ি বলো, সময় শেষ, মাগরিবের আজান দিয়ে দিবে। যদি কারো এই অঙ্কটা নিয়ে বোঝার ব্যাপারে, ধন্যবাদ স্যার, হ্যাঁ, বোঝার ব্যাপারে কোনো থাকে, ইনকোয়ারি থাকে, তাহলে আমাকে বলো। আমি সময় দিলাম 30 সেকেন্ড। যদি স্লাইডে দেখানো অঙ্কটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকে বা কোনো জায়গায় কনফিউশন থাকে, প্লিজ টেল মি or let me know from you, or বলো ওকে স্যার, নো প্রবলেম লেখো। যদি বুঝে থাকো তাহলে নো প্রবলেম লেখো। কেউ লিখবে না। কয়জন আছো তোমরা এখানে?
30 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে কিন্তু। 30 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে, কেউ লিখবে না। প্রিন্সিপাল স্যারকে বলে ক্লাস বন্ধ করে দেব। ওকে, নেক্সট স্লাইড যাও, প্র্যাকটিস নাম্বার 2। এখানে দেখো, ইফ ডিবেঞ্চার আর সোল্ড অ্যাট প্রিমিয়াম, আগের অঙ্কটাই, পুরো অঙ্কটাই আগের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য শুধুমাত্র যেটা অ্যাট পার ছিল এটাকে আমি করেছি 10% প্রিমিয়ামে। প্রিমিয়ামে মানে কি? পিআই না, প্রিমিয়ামে মানে অধিহারে। অধিহারে মানে কি? বেশি না কম? বেশি। বেশি মানে কি? যোগ হবে। তাহলে 10% প্রিমিয়াম মানে কি? 4000-এর 10%, এই দেখো 4000-এর 10% 400 টাকা, এটা কিন্তু যোগ হয়ে গেছে। আর আগের মতোই প্রোডাকশন কস্ট ছিল, সেটা বিয়োগ হয়ে গেছে। তাহলে 4300 কি? 20 টাকা। 4320 টাকা। আগের যা যা ছিল, মানে আমাদেরকে চেঞ্জটাকে বোঝার জন্য লিখেছি তো স্যার, হ্যাঁ দেখলাম তো, চেঞ্জটাকে বোঝার জন্য আমি এই অঙ্কের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসছি এবং অঙ্কের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে প্রিমিয়ামে ইস্যু করেছে, তার মানে ফেস ভ্যালুর সাথে পিআই যোগ হয়েছে। এবং দেখো এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু আসছে এবং এইটা যোগ করে যা করেছি 8.28% হয়েছে। 8.28% হয়েছে তোমার কেডি। এটা গেল একটা। এরপরের দেখো প্র্যাকটিস নাম্বার 3। এইখানে আরেকটু বাড়তি ঝামেলা দিয়েছি। দেখো, ফেস ভ্যালু অত অ্যাট ডিবেঞ্চার সোল্ড অ্যাট ডিসকাউন্ট। এবার ডিসকাউন্টে যদি দেয় 5%, তাহলে 4000 টাকার থেকে 5% কম মানে কি? 200 টাকা কম। তাহলে মানে এফ মাইনাস ডি মাইনাস এফ, একবার দুইটা বাদ দেবে, তাহলে 3800। তাহলে ডিসকাউন্টে করলে কিন্তু কস্ট বেড়ে যাবে। ডিসকাউন্টে করলে কস্ট বেড়ে যাবে আর প্রিমিয়ামে করলে কস্ট কমে যাবে। ঠিক আছে, এরকম সিস্টেম তো নিজেরাও বুঝো যে কোম্পানি যদি লস দিয়ে ইস্যু করে তাহলে কোম্পানির ব্যয় তো বেড়েই যাবে। বাদ দিয়েন না, ক্লাস নেওয়াতে আমাদের অনেক উপকার হচ্ছে। হ্যাঁ, কেমনে বাদ দেই? 2-4 দিন উপকার হলেও তো করবো। ওকে, আমরা দেখতে পেলাম যে এটা ডিসকাউন্টে ইস্যু করেছিল, এটা ডিসকাউন্ট ম্যানেজ করলাম। প্রোডাকশন কস্ট আগে 3% ছিল, এবার 3%, তার মানে 3 4 12 120 বাদ দিলাম। আমার এটা হলো 10.1221%। আমরা দেখতে পেলাম। আমাদের পরবর্তী স্লাইডে দেখো, যাতে করে তোমরা এই অঙ্কে আটকে না যাও, তাই আমরা যত ধরনের প্রবলেম আছে সব একটা করে নিয়ে আসছি, যাতে করে মূল অঙ্কে আমাদের কোনো প্রবলেম না পড়ে। এটা কিন্তু মূল অঙ্ক না, এটা হচ্ছে পদ দেখানো। মূল অঙ্ক কিন্তু অন্যরকম, ইন্টিগ্রেটেড প্রবলেম, WACC, সেটা অন্য বিষয়। আমি পরবর্তী ক্লাসে শুরু করতে পারবো। এটা দেখো, দ্য ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার ইজ টাকা 1000, কুপন রেট 12, তার মানে FB 1000, কুপন রেট 12, তার মানে কি আয় হলো 120 টাকা। আমি পড়তেই বুঝলাম। আর এখানে 10 বছর লেখা আছে, তার মানে কি রিডিমেবল। আমি লিখলাম 10 বছর, ট্যাক্স রেট 40% আছে, আমি লিখলাম। এবার আসো ভেজাল কোথায় কোথায় আছে। দেখো, আফটার 10 years the debenture is redeemable at 10% প্রিমিয়াম। দেখো, আফটার 10 years 10 বছর পরে ডিবেঞ্চার যে রিডিমেবল হবে সেটা প্রিমিয়ামে হবে। তাহলে রিডিমেবল কোম্পানি ফিরিয়ে আনে না? কোম্পানি যদি ডিবেঞ্চার ফিরিয়ে আনে তখন তারা প্রিমিয়াম দেবে। তার মানে কি? এটা কি পিআই না পিআর? এটা হবে পিআর, কারণ কোম্পানি নিজে প্রিমিয়াম দিচ্ছে। কখন? যখন ডিবেঞ্চারগুলো ক্লায়েন্টদের কাছ থেকে উঠাই নিয়ে আসবে, এর ধারকদের কাছ থেকে উঠাই নিয়ে আসবে। তার মানে কোম্পানির লস না লাভ? কোম্পানির লস। এই দেখো পিআর, এই যে পিআর দেখা যাচ্ছে, পিআর 1000 ইন্টু এত। বাট কারেন্টলি ডিসকাউন্ট রেট দিচ্ছে 4%, তার মানে এটাও তো ডিসকাউন্ট দিয়েছে, তার মানে এটাও বাদ যাবে। তার মানে ডি 40 টাকা। আর প্রোডাকশন কস্ট 1.5%, তাহলে 1000 টাকার 1.5% হলো 15 টাকা। তাহলে দেখো, এটা যে ইস্যু করেছে তার সবগুলোই কিন্তু ব্যয়। এটা একটা ডিক্লাইন কোম্পানি, তার মানে এখানে তোমার পিআর বাদ যাবে 100 টাকা, ডিসকাউন্ট বাদ যাবে 40 টাকা, তারপরে এফ বাদ যাবে 15 টাকা। তার মানে 140, 50, 155, 1000 থেকে 155 বাদ গেলে থাকবে 845 টাকা। এটাই হলো এনসিবি, এটাই হলো নিট সেলস ভ্যালু, এটাই হলো নিট সেলস ভ্যালু। এরপরে তুমি যখন এই গ্রিন জোনটা তোমার ওকে হবে,
রেড জোন কিন্তু কোনো ব্যাপার না, এই জন্য গ্রিন জোনটাই আসল। রেড জোনে মাল বসাই মান বসিয়ে দিবা, দেখবা অঙ্ক হয়ে গেছে 4.49%। বুঝতে পেরেছ? এই হলো আমাদের এই স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা কি করলাম? আমরা কস্ট অফ ইকুইটি করলাম, কস্ট অফ রিটেন আর্নিং করলাম, কস্ট অফ ডিবেঞ্চার করলাম, এখন করব কস্ট অফ প্রিফার স্টক। ডিবেঞ্চারের মতোই, ডিবেঞ্চার যেমন 2 প্রকার, প্রিফার স্টকও তেমন 2 প্রকার, পারপিচুয়াল প্রিফার স্টক, রিনিউয়েবল প্রিফার স্টক। ডিবেঞ্চার যেমন 3 ভাবে ইস্যু করা যায়, প্রিফার স্টকও তেমন 3 ভাবে ইস্যু করা যায়, অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। ওকে, আচ্ছা, প্রিফার স্টক কাকে বলে তোমরা জানো? যে যদি কোম্পানি সাধারণ শেয়ার ইস্যু করার পরেও প্রয়োজনীয় অর্থ না পায়, তখন তার বর্তমান শেয়ার হোল্ডারদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কিছু শেয়ার ইস্যু করে দেয়, এবং এই ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ দিতে হয়। আচ্ছা, সেখানে দেখো পারপিচুয়াল প্রিফার স্টকের মধ্যে সূত্র হলো এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা। ডিপি মানে প্রিফার্ড ডিভিডেন্ড, পিও মানে মার্কেট প্রাইস অফ দ্য প্রিফার স্টক, এফ মানে ফ্লোটেশন কস্ট, অথবা তুমি এনএসবিউ বলতে পারো। এনএসবি বলবো এই কারণে, পি নট অনেকে ধরতে পারে না, এই জন্য এনএসবিউ দিয়ে দিলাম। তাহলে ওই যে এন বা সময় উল্লেখ না থাকলে সেটা পারপিচুয়াল, সময় উল্লেখ থাকলে সেটা রিডিউমেবল। তাহলে দেখো তো পারপিচুয়ালের ক্ষেত্রে একটা অঙ্ক দেখি, খেয়াল করো। এ কোম্পানি সেলস অ্যান ইস্যু অফ টাকা 1000 per value preferred stock with a টাকা 50 dividend and next টাকা 950 a share after underwriting commission. Compute the cost of preferred stock. এখানে কোথাও সময় উল্লেখ নাই, তার মানে প্রিফার্ড স্টক পারপিচুয়াল। ওকে, ডিপি পি নট মাইনাস F1 দিলেও হবে, এনএসবি যেহেতু দিয়ে দিচ্ছে আমরা এনএসবি দিয়ে দিলাম 100, তাহলে 950, ডিভিডেন্ড 50, নিট সেলস ভ্যালু 950 ইন্টু 100, দেখো 5.26% হলো তোমার কস্ট অফ পারপিচুয়াল প্রিফার্ড স্টক। এক্সাম্পল 2 দেখো, এখানে আছে একটু যদি তোমার এখানে ট্যাক্সের বিষয় থাকে, ডিভিডেন্ডের উপরে যদি ট্যাক্স দিতে হয় তখন সূত্রটা ভিন্ন হয়। ডিভিডেন্ডের উপরে যদি ট্যাক্স দিতে হয় তাহলে সূত্রের মধ্যে 1 প্লাস ডিটি, ডিভিডেন্ড ট্যাক্স, ডিভিডেন্ড ট্যাক্স। এ কোম্পানি পেজ ডিভিডেন্ড টাকা এত পার শেয়ার, প্রিফার্ড স্টক হুইচ এট সেল টাকা এত, ফ্লোটেশন কস্ট 5% অ্যান্ড ডিভিডেন্ড ইজ 1%। তো ডিভিডেন্ড ইজ 1%, আর কি ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রিফার্ড স্টক। ওকে, ডিপি কত? 30 টাকা, 1 মাইনাস 0.10। আচ্ছা, এখানে এটা হবে 10। ও রেসপন্স করছে না, আচ্ছা দেখে বসে। পাঁচ মিনিট খাবো। 10%। তাহলে দেখো সূত্রের মধ্যে এই যে এটা হলো 10, এটা ডিটেক্স ডিভিডেন্ড ট্যাক্স, এটা হচ্ছে এক, আর ফ্লোটেশন কস্ট হচ্ছে এই যে 150 টাকার উপরে 5% হলো 7.5, তাহলে পেয়ে গেলে কত? 23.16%। আরেকটা অঙ্ক দেখি আমরা, রিডিউমেবল। রিডিউমেবলের সূত্র দেখো, ডিবেঞ্চারের সূত্র আর রিডিউমেবল প্রিফার্ড স্টকের সূত্র একই, হ্যাঁ একই। এত তাড়াতাড়ি কাজ করতে গেলে অনেক সময় দেখো আমি ঠিক করে দিয়েছি। তাহলে কি হলো যে কেপি এখানে ছিল আই
ভার্স ব্র্যাকেট 1 মাইনাস টি, সেই জায়গায় শুধু ডিপি, আর একটা চেঞ্জ নাই। ডিবেঞ্চারের ক্ষেত্রে এখানে ছিল আই 1 প্লাস টি, তারপরে এটা সব ঠিক আছে, এখানে শুধু ডিপি, বাকি সব ঠিক আছে। তারপরে সূত্র কিন্তু খুব কাছাকাছি। এবার পড়ো, এ 15% প্রেফারেন্স শেয়ার অফ টাকা 100 ইজ ইস্যুড অ্যাট ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড রিডিমেবল অ্যাট প্রিমিয়াম। দেখো, রিডিমেবল অ্যাট প্রিমিয়াম, রিডিমেবলের পরে যদি প্রিমিয়াম থাকে তাহলে এটা পিআর, শুরু থাকলে পিআই, ইস্যুর পরে থাকলে পিআই, আর রিডিমেবলের পরে যদি প্রিমিয়াম থাকে সেটা হলো পিআর, পিআর মাইনাস হয়, পিআই যুগ হয় আফটার 5 ইয়ার্স। এই যে 5 ইয়ার্স বলছে, এটা রিডিমেবল। প্রোডাকশন কস্ট 2%, ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রিফারেন্স শেয়ার। ওকে, ফেস ভ্যালু 100, যদি ফেস ভ্যালু 100 হয়, এর রেট কত? 15%। এত শালা কীভাবে করলাম? এগুলো যদি যায় মানুষ খারাপ বলবে, বুঝছো? অনেকগুলো ভুল ধরা পড়ছে, ভুল বেরিয়ে গেছে। ওকে, তাহলে কি দেখলাম আমরা? 15%, 15 টাকা, 5 ইয়ার্স। ডি হলো ডিসকাউন্ট 10%, আর এফ হলো প্রোডাকশন কস্ট 2 টাকা, প্রিমিয়াম করেছে রিডিমেবলে, এই জন্য এত। তার মানে কি এনএসবি বের করতে গেলে আমাকে এই সবগুলো বাদ দিতে হবে। বাদ দিলাম 83 টাকা। 83 টাকা বাদ দেওয়ার পরে এটা হলো। শোনো, আমি অঙ্কগুলো এই ঘাড় ব্যথা নিয়ে টাইপ করছি। টাইপ করতে করতে অনেক সময়, তোমার বুঝোই তো করতে কত সময় লাগে। তো তারপরেও অনেক সময় দেখা যায় যে আমি অসাবধানতাবশত কিছু ভুল হতে পারে, সে ভুলগুলো সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তোমরা একটু চেক দিবা, চেক দিয়ে আমাকে বলবা। তোমরা যখন ভুল ধরতে পারবা তখন বুঝবা যে তোমরা স্যারের আদর্শ ছাত্র হতে পেরেছ। পরবর্তী স্লাইড আর নেই, তাহলে কি এটাই হচ্ছে সেই শেষ অঙ্ক। তো আমি তোমাদেরকে এই ইয়ের জন্য, এই তোমার কলেজের কিছু কাজের জন্য টাইমলি ক্লাস নিতে পারছি না। তবে মনে রেখো, আমি আমার কথা রাখবো, এক সময় না হোক আরেক সময় ক্লাস নেব। তোমরা ভালো থেকো, ঘরে থাকো। যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্স করবে এবং ভরসা রাখবে, আমি অবশ্যই তোমাদের সাথে আছি। এবং পুরো মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিন্সিপাল স্যার তোমাদের সাথে আছে, এবং সমস্ত শিক্ষক সমাজ কলেজের তোমাদের সাথে আছে। সুতরাং মনের আত্মবিশ্বাস রাখবা, ভালো থাকবা, বাসায় থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।